নমস্কার বন্ধুরা, বৈদিক অ্যাস্ট্রোলজি আর ডিভাইন সায়েন্স অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু আবার হাজির হয়ে গেছি সোনার বাংলার পর্দায়। আর আপনারা আজকের দিনে অর্থাৎ এই দিনটাতে আপনারা কিন্তু একটা বিশেষ অনুষ্ঠান দেখতে পান এবং এই বিশেষ অনুষ্ঠানে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করি, যে বিষয়টা আপনাদের আগামী দিনের চলার পথের পাথে হয়ে থাকবে। আমরা বেশ দুটি পর্ব মানে বিগত দুটি পর্ব ধরে আমরা এডুকেশন নিয়ে আলোচনা করছিলাম, কারণ এডুকেশনের উপর বা শিক্ষার উপরে কিন্তু আপনার জীবনটা বা আপনার সন্তানের জীবনটা বা পরবর্তী যে ভবিষ্যৎটা সেটা কিন্তু নির্ভর করছে। সুতরাং এডুকেশন সেক্টরটা ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য, কারণ তার উপর ভিত্তি করেই আগামী দিনের ভবিষ্যৎটা সুন্দরভাবে নির্ণয় করা সম্ভব হয় এবং একটা সুন্দর জায়গায় সে কিন্তু পৌঁছতে পারে। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আপনারা সকলেই জানেন যে আমাদের আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি জ্যোতিষ নিয়ে গবেষণা করছেন 25 বছর ধরে এবং তার এই গবেষণা কিন্তু নিরন্তর চলছে। সারাক্ষণ পড়াশোনার মধ্যেই তিনি নিবদ্ধ থাকেন এবং বর্তমানে যারা একদম উপর সারির জ্যোতিষ রয়েছেন এবং যারা জ্যোতিষ নিয়ে গবেষণা করছেন, জ্যোতিষটাকে চুলচেরা বিশ্লেষণ করছেন, তাদের মধ্যে উনি কিন্তু একজন। ওনার সম্বন্ধে অবশ্যই আমি একটু বলবো যে ওনার পরাশরীয় পদ্ধতিতে মানে উনি পরাশরীয় পদ্ধতিতে ত্রিস্তরে একেবারে ঢুকে তবেই কিন্তু জ্যোতিষটাকে বিচার করেন এবং জন্মছক, বর্গছক, গোচর বিচার, বর্ষফল, হোরারির মাধ্যমে বিচার করে তবেই তিনি কিন্তু শুভাশুভ ফলটাকে বলে থাকেন। ওনার সূক্ষ্ম বিচার এবং অব্যর্থ প্রতিকার সত্যিই আমাদের মুগ্ধ করে, অতুলনীয়। তিনি অসময়ের প্রকৃত বন্ধু, পথপ্রদর্শক এবং পরামর্শদাতা। এটা আপনারা সকলেই এতদিনে বুঝে গেছেন যারা তার কাছে পৌঁছেছেন, এবং এখনো পর্যন্ত যারা পৌঁছননি তারা অবশ্যই চেষ্টা করুন খুব তাড়াতাড়ি ওনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবার, কারণ নিজের জন্মছকটাকে বিশ্লেষণ করা, সূক্ষ্ম বিচার করা, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করাটা ভীষণভাবে প্রয়োজন, কারণ আমাদের জীবনের সঙ্গে জ্যোতিষ শাস্ত্র ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। অবশ্যই সেই বিশিষ্ট মানুষটিকে আমরা যখন পাই আমরা কিন্তু সত্যি আহ্লাদিত হয়ে যাই এবং আমরা খুব গর্বিত মনে করি যে ওনাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। আজকেও কিন্তু ওনাকে আমরা পেয়ে গেছি। অবশ্যই রয়েছেন আমাদের মধ্যে জ্যোতিষ আচার্য বাকসিদ্ধ পণ্ডিত শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ এবং বাস্তু উপদেষ্টা। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো এডুকেশন সেক্টরটা নিয়ে আমরা বিগত দুটি পর্বে আলোচনা করেছি এবং করছি, কারণ এডুকেশন তো একটা ছোট্ট বিষয় নয়, এটা একটা ভাস্ট বিষয়, একটা বড় বিষয় এবং জীবনের বড় একটা পার্ট জুড়ে রয়েছে এবং তার উপর ভিত্তি করে জীবনের যে আগামী দিনের পথ চলাটা সেটা কিন্তু সুন্দরভাবে নির্ণয় করা সম্ভব হয়। তো সেই বিষয় নিয়েই আজকে আমরা আবারও আলোচনা করব, মানে এই বিষয়টাকেই আমরা কন্টিনিউ করব। তো আপনি যদি আমাদের একটুখানি বলেন। আগের দিন তো আমাদের আলোচনা হয়েছিল বুধ গ্রহ নিয়ে। একদম, কারণ এডুকেশনের মানে কারক গ্রহই হচ্ছে বুধ। হ্যাঁ, এডুকেশনের কারক গ্রহই হচ্ছে বুধ। বুধ হচ্ছে বুদ্ধি কারক গ্রহ, বিদ্যা কারক গ্রহ। কাজে বুধের অবস্থান, বুধ কোথায় থাকলে কি রকম হয় মোটামুটি একটু আরম্ভ করেছিলাম আমরা। তা অগ্নি রাশি, বায়ু রাশিতে বুধের কিরম কিরম ব্যাপার স্যাপার আমরা সব জেনেছি। আমরা একটুখানি আলোচনা আগের পর্ব করেছিলাম পৃথ্বী রাশিতে কি রকম হয়, পৃথ্বী রাশিতে কেমন হয়। হ্যাঁ, কিন্তু যদি জলরাশিতে হয়, জলরাশি সম্বন্ধে আমরা কোনো কিছু আলোচনা করিনি। তো জলরাশিতে যদি বুধ থাকে, ফার্স্ট জানতে হবে জলরাশি কোনগুলো। বৃশ্চিক, কর্কট আর মীন। বৃশ্চিক, কর্কট আর মীন হচ্ছে জলরাশি। হ্যাঁ, এই তিনটে রাশি হলো জলরাশি। এই জলরাশিতে কিন্তু এই বুধ গ্রহটা খুব একটা হ্যাপি হয় না। আচ্ছা, এই বুধ গ্রহটা জলরাশিতে খুব একটা হ্যাপি হয় না বলে সে তীক্ষ্ণ বুদ্ধিটা প্রদান করতে পারে না। আচ্ছা, বুঝতে পেরেছি। ওই জায়গাটা একটু ডিস্টারবেন্স থাকে, মেধা, বুদ্ধি এসব ব্যাপার নিয়ে একটা। অন্যান্য কারণগুলো এখন আমরা ছেড়ে দিচ্ছি, শুধু বুধ নিয়ে আলোচনা করছি। কাজে এইখানটা তো এরকম হয় না, কিন্তু বুদ্ধি একটু কমেই যায়। হ্যাঁ, কিন্তু বুধ নবাংশে থেকে যদি স্ট্রং হয় বা কোনো স্ট্রং গ্রহের যদি দৃষ্টি পায়, হ্যাঁ, এবং শক্তিশালী শুভ গ্রহের সঙ্গে যদি অবস্থান করে, তখন কিন্তু বুধ কিছুটা হলো ভালো হয় এবং জাতক জাতিকার বুদ্ধির ক্ষেত্রে অনেকটা উন্নতি হয়। মানে কত সূক্ষ্ম বিচারের দরকার, তাই না? জিনিস বিচার করতে গেলে কতটা সূক্ষ্মতায় পৌঁছতে হয় সেটা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বুঝতে পারি। এবার জলরাশির মধ্যে মীন হলো একটা জলরাশি, এখানে কিন্তু বুধ নিচস্থ হচ্ছে।
নিচস্থ স্থান হচ্ছে বুধের মীন রাশি, কাজে এখানে তার পাওয়ারটা অনেক কমে যাচ্ছে, সে দুর্বল হয়ে পড়ছে। কিন্তু যদি মীন রাশিতে নিজ ভঙ্গ রাজযোগ সৃষ্টি হয়, আচ্ছা, তাহলে কিন্তু ফলটা অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, মীন জলরাশি, এক্ষেত্রে কিন্তু একটা মানে অন্যরকম ব্যাপার। কিন্তু উনি যেটা বললেন যে এই যোগগুলো যদি সৃষ্টি হয় তাহলে আবার কিন্তু অন্যরকম হয়ে যাবে। তখন কিন্তু জাতক জাতিকার কেরিয়ারের পক্ষে, তার এডুকেশনের পক্ষে অনেক ভালো, অনেক উন্নতি লক্ষ্য করা যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু আবার দেখবেন বুধ রাশি মানে পার্টিকুলার কোন স্ট্রেংথ থাকে না বুধ রাশির। কোথায়? না 12th হাউসে। আচ্ছা, মানে 12তম যে হাউসটা আছে আমাদের 12th হাউস, সেখানে বুধের খুব একটা স্ট্রেংথ থাকে না, মানে শক্তিটা। তার কারণ হচ্ছে এই জায়গায় বলছে তার বুদ্ধিমত্তাটাকে 12th হাউস কেড়ে নেয়। ও আচ্ছা আচ্ছা। সেই কারণে এখানে খুব একটা বুধ গ্রহের স্ট্রেংথ থাকে না। আচ্ছা, হ্যাঁ, এরকম জাতক জাতিকারা সাধারণত কি হয় বুঝতেই পারছেন, বুঝতে পারবে না পড়াশোনা, হ্যাঁ, তারা সেরকম ভাবে নিজেকে ঠিক মতো গড়ে তুলতে পারবে না, এবং এই জন্য কি হবে, তাদের রেজাল্টটা খারাপ হবে। হ্যাঁ, ন্যাচারালি। সে যতই খাটুক না কেন, তার যদি নেয়ার ক্যাপাসিটি না থাকে তাহলে সে আউটপুটটা তার বেরোবে কিভাবে? তাই তো, একদমই তাই। কাজে এইগুলো প্রচন্ড ভাবে বিচার করা দরকার, একটা পড়াশোনার ক্ষেত্রে। কারণ এখনকার যুগে এত কম্পিটিশন, হাই কম্পিটিশনের যুগ চলে এসেছে। কাজে এখানে কোন জায়গাটায় গেলে সে সঠিকভাবে উন্নতি করতে পারবে, সেটা কিন্তু একটা অ্যানালিসিসের প্রয়োজন প্রচুর ভাবে এসে যাচ্ছে। কারণ ডিরেকশনটা জ্যোতিষশাস্ত্র সত্যি করে ভালো দেখিয়ে দেয়। হ্যাঁ, এবং যদি বৃহস্পতির যদি এখানে যদি খারাপ দৃষ্টি থাকে বুধের গ্রহের উপর, তখন কি হবে, রং জাজমেন্ট হয়ে যাবে। ও, রং জাজমেন্ট হয়ে যাবে। আচ্ছা, ভুল ভাল ডিসিশন নিয়ে নেবে, এলোমেলো চিন্তা ভাবনা করবে। হ্যাঁ, এবং কোনো জিনিসকে দেখবে একটা মিথ্যার মাধ্যম দিয়ে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে বৃহস্পতি গ্রহটা যদি খারাপ মানে প্রতিকূল দৃষ্টি দেয়, মানে বৃহস্পতি গ্রহটা খুব খারাপ পজিশনে হয়ে আছে বা খারাপ জায়গায় হয়ে আছে, সেখান থেকে দৃষ্টি দিচ্ছে, বুধ গ্রহটাকে আরো সে খারাপ করে ফেলবে, এবং সে যেগুলো সে সবকিছু দেখবে, এইটাও কিন্তু একটা বিরাট ব্যাপার, সে কিন্তু মিথ্যার একটা মিডিয়ামের মধ্যে দিয়ে দেখবে। আচ্ছা, মানে সে একটা মানে কি বলবো, এক্ষেত্রে প্রলোভনও বলা যেতে পারে, বা একটা মানে যেটা নয় সেটা দেখবে, কিন্তু সেটা একটা মিথ্যার আবরণে দেখবে। হ্যাঁ, ডেফিনেটলি মিথ্যার আবরণে সে দেখবে। এর ফলে জাতক জাতিকাদের কি হবে, পড়াশোনাতে বাধাপ্রাপ্ত হবে নিশ্চয়ই, এবং ম্যাথামেটিক্স আর সায়েন্সটা সে বুঝতে পারবে না। এইসবগুলো তার কাছে কি মনে হবে, একটা বিরাট একটা জটিল ব্যাপার। এটা একটা বিরাট একটা জটিল ব্যাপার। এইগুলোতে তার তখন কিন্তু মানে কোনো কিছুই সে সলভ করতে পারবে না, এবং আলটিমেট রেজাল্ট কি হবে, সে নিজে নিজে একটা হীনমন্যতায় ভুগবে, এবং সে খারাপ পথে চলে যাওয়ার একটা প্রবণতা থাকবে। মানসিক ডিসঅর্ডার হয়ে যেতে পারে, মানসিক ভাবে সে ভেঙে পড়তে পারে। হ্যাঁ, কাজে এগুলো সন্তানদের বা আমাদেরও একটু বোঝা উচিত যে আমার সন্তান কতখানি নিতে পারবে এবং তাকে কোন দিকে চালনা করাটা সঠিক হবে। এবং যে সমস্ত পিতামাতারা আজকের অনুষ্ঠান শুনছেন বা গত পর্বেও শুনেছেন বা এই অনুষ্ঠান যারা দেখছেন, তারা কিন্তু বুঝে গেছেন যে অ্যাস্ট্রোলজি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। আর যেহেতু আমরা এডুকেশন নিয়ে আলোচনা করছি, যাদের বাবা মারা চিন্তিত যে ছেলে অত্যাধিক পড়াশোনা করছে কিন্তু লাভের লাভ কিচ্ছু হচ্ছে না, ছেলে খুব ভালো পড়াশোনা করছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ছেলে কিন্তু কিছুই লিখতে পারছে না, কিংবা আপনার ছেলে কোনো মনোযোগই দিতে পারছে না, কিংবা আপনার ছেলে কিছু মনেই রাখতে পারছে না, নানান ধরনের বাবা মার সমস্যা থাকে তাদের সন্তানকে ঘিরে, আপনারা একবার ওনার কাছে এসে বিশ্লেষণটা করে নিন যে কেন আপনার ছেলে হচ্ছে না। কারণ যে জিনিসটা হচ্ছে না সেটা আপনার ছেলের দোষ নয়, সেটা জ্যোতিষের সঙ্গে সম্পর্কিত ব্যাপারটা রয়েছে বলেই আপনার ছেলের হচ্ছে না। তারপর তো অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং আছেই, যেটা উনি করেও থাকেন, কারণ উনি একজন জ্যোতিষ শিক্ষক। যারা শিখতে ইচ্ছুক তারাও কিন্তু ওনার কাছে শিখতে পারেন, এবং তার জন্য একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা ফোনও করতে পারেন। কিন্তু আমি বলবো যে যারা
পিতামাতা রয়েছেন ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে চিন্তিত, তারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন একটা সঠিক রাস্তা পাবেন, একটা প্রপার গাইডলাইন পাবেন। আর এই প্রপার গাইডলাইনটা ভীষণভাবে মানে কি বলবো, ভীষণভাবে দরকার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। আর যখন একটি সন্তান, আর মেয়ে সন্তান বা ছেলে সন্তান পড়াশোনার দিক থেকে এগোচ্ছে, তখন থেকে তার একটা প্রপার গাইডলাইনের ভীষণ প্রয়োজন, আর সেটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন। তো আমরা তো ভীষণ সুন্দরভাবে বুঝছি। আর একটা জিনিস বলি, আচ্ছা আমি কি একটা কথা একটু বলে নিই, ওনার সঙ্গে যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা দেখুন নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে 7998040396, এই নাম্বার যোগাযোগ করবেন। আর ওনার কাছে আপনারা চলে আসবেন হচ্ছে গড়িয়াহাট চেম্বারে ওনাকে পাচ্ছেন, বালি চেম্বারে ওনাকে পাচ্ছেন এবং মায়াপুরে ওনাকে পাচ্ছেন। দেখবেন বুধ গ্রহ, দুটো বুধ গ্রহ কোন কোন রাশির অধিপতি, একটা হচ্ছে মিথুন রাশি, একটা হচ্ছে কন্যা রাশি। কোন জাতক জাতিকার যদি কন্যা লগ্ন হয় এবং বুধ যদি রবির ঘরে সিংহেতে বসে, সেটার কন্যা লগ্নের দ্বাদশ ঘর। আচ্ছা, সেটা কন্যা লগ্নের দ্বাদশ ঘর। এই কন্যা লগ্নের দ্বাদশ ঘরে যদি রবির সঙ্গে যদি সিংহে অবস্থান করে, আচ্ছা, জাতক জাতিকার কিন্তু পড়াশোনা ভালো হয় না, হবেই না। না এখানে কিন্তু দেখুন, আমি সে অনেক আগে বলেছিলাম যে 12th হাউসে যদি বুধাদিত্য যোগ তৈরি হয় তাহলে তার এফেক্টটা, কিন্তু এখানে কিন্তু 12th হাউসেও বুধাদিত্য যোগের এফেক্টটা না পাওয়ার চান্স অনেক বেশি। আচ্ছা, কারণ আপনার রিসার্চ কিন্তু এটা বলছে, কিন্তু তাতেও এটা দেখা যাচ্ছে যে যেহেতু দ্বাদশ ঘরে এটা গন্ডগোল করে, সেহেতু এখানে বসে গেলে যদি ধনু রাশি থেকেও যদি বৃহস্পতি যদি ওকে দৃষ্টি দেয় তাহলেও কিন্তু হবে না। মানে কতটা বোঝার বিষয়, কতটা জানার বিষয়, মানে ওকে কেউ কিছু ঠিক করতে পারাটা খুব মুশকিল। কিন্তু এমনি ক্ষেত্রে, এমনি ওই কোন লগ্ন টগ্ন দিয়ে বলছি না আমি, এমনি ক্ষেত্রে যদি বুধ একটু শক্তিশালীও হয় এবং তার উপর যদি বৃহস্পতির শুভ দৃষ্টি থাকে, তাহলে কিন্তু জাতক অসাধারণ লিবারাল জেনারাস, মানে হচ্ছে উদার হবে, আচ্ছা, হিউম্যানিক হবে, মানবিক হবে, জোভিয়াল হবে, মানে খুব হাসি খুশি হবে, হ্যাঁ, এবং খুব বন্ধু সুলভ হবে, এবং মহান মানসিক ক্ষমতার এবং চিন্তার স্পষ্টতার অধিকারী হবে। আচ্ছা, এই জন্য বলা যায় যে বুধ যদি ফাংশনাল শুভ, মানে ফাংশনাল শুভ গ্রহ হয়, বেনিফিট প্ল্যানেট হয়, এবং যদি তার উপর বেনিফিট প্ল্যানেটের যদি ইনফ্লুয়েন্স থাকে, প্রভাব থাকে, তাহলে কিন্তু মানে সেই ছাত্র বা ছাত্রী প্রচন্ড ভালো রেজাল্ট করবে এবং স্কলারশিপের মধ্যে দিয়ে যাবে বলা যায়। মানে বিরাট জায়গায় একটা পৌঁছবে। কাজেই শুধুমাত্র যে বুধ প্ল্যানেটটা সবসময় যে দেখতে, সেই জন্যই বলছি যে দেখতে হবে, না দেখে কোনো কিছু ডিসিশন নিলে সেই ডিসিশনটা কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স অনেক থাকবে। বোর্ড এক্সাম শুরু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, সুতরাং তার আগেই আপনারা যদি ওনার সঙ্গে দেখা করেন আপনার সন্তানকে নিয়ে, আপনার ছেলে মেয়েকে নিয়ে, এবং পুরোপুরি ঠিক এইভাবে বিশ্লেষণ করার এডুকেশন সেক্টরটা, তাহলে দেখবেন যে সবটাই জানতে পারবেন এবং উনি একটা প্রপার গাইডেন্সের মাধ্যমে আপনার ছেলেটিকে বা মেয়েটিকে একদম ঠিকঠাক পথে চালিত করবেন। তার জন্য ওনার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করুন, কারণ উনি একজন জ্যোতিষ শিক্ষক এবং চুলচেরা বিশ্লেষণে বিশ্বাসী, কারণ উনি গবেষণা করেন এবং ওনার এই যে পড়াশোনা, এটা কিন্তু সব সময়ের জন্য চলছে। তা এই গবেষণা যারা করছেন তাদের পক্ষেই কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা সম্ভব, এবং এর জন্যই উনি চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সমস্তটা বলতে পারেন। যেখানে আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে বিচারটা দেখছেন, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দেখছেন, যখন চেম্বারে আসবেন তখন শুধুমাত্র আপনার ছেলের জন্মছক নিয়েই কিন্তু বিশ্লেষণটা করা হবে, সেক্ষেত্রে সেটা কিন্তু আরো মূল্যবান হয়ে যাবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, যখন আসবেন তখন কিন্তু আপনিই লাভবান হবেন। একদম দেরি করবেন না, আপনার ছেলেটিকে বা মেয়েটিকে নিয়ে বা আপনার সন্তানকে নিয়ে অবশ্যই চলে আসুন। বুকিং নাম্বার 7998040396, পাচ্ছেন গড়িয়াহাট চেম্বারে, একদম প্রপার জায়গায় পাচ্ছেন, বালিতে পাচ্ছেন, মায়াপুরে, অর্থাৎ যারা নদিয়ায় রয়েছেন, কৃষ্ণনগরে রয়েছেন, তারা মায়াপুরে ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে, প্রায় শেষ পর্যায়ে, কিন্তু আজকে আমরা এডুকেশন নিয়ে আলোচনা করছিলাম
যারা মা বাবা রয়েছেন তাদের ছেলে মেয়েকে নিয়ে তো চলে আসবেনই, কিন্তু জীবনে যে কোনো সমস্যা নিয়ে ওনার কাছে কিন্তু আপনারা চলে আসুন, দেখবেন একটা প্রপার গাইডলাইন পাবেন। কারণ সমস্যার তো কোনো শেষ নেই, যে কোনো সমস্যার সমাধানে উনি কিন্তু সিদ্ধহস্ত। কারণ উনি নিষ্ঠা এবং সততার সঙ্গে এই জগতের সঙ্গে যুক্ত প্রায় 25 বছর ধরে এবং একজন গবেষক। আমাদের আজকের অনুষ্ঠান থেকে তো বিদায় নিতেই হচ্ছে। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক রবিবার দিন 2:30 দুপুরবেলায় লাইভ অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে